মৌলি যে ঈশানীকে খুন করেছে কোর্টে গিয়ে প্রমাণিত করে দিল অনিরুদ্ধ। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধর কাছে এসে বাণী কাঁদছে আর বলছে, আমি কিছুক্ষণ আগেই তো মাকে ইঞ্জেকশনটা দিলাম, মা তো সুস্থ ছিল, এখন হঠাৎ করে মার এমন শরীর খারাপ হয়ে গেল কেন? আমি সমস্ত কিছু বুঝতে পারছি, এর পিছনেই মৌলিই আছে। অনিরুদ্ধ তখন বাণীকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, বাণী তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি তোমার মায়ের খেয়াল রাখবো, আমি মাসিমণিকে খেয়াল রাখবো, আমি একটু পরেই তোমার জন্য থানায় উকিল নিয়ে যাচ্ছি। ওদিকে মৌলি পুলিশের কাছে নাটক করছে আর বলছে, অফিসার ওই মেয়েটাকে এক্ষুনি আপনারা ধরে নিয়ে যান, ওই মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না, আমার মায়ের খুনিকে চোখের সামনে একদম দেখতে পাচ্ছি না। ঠিক তখনই দেখা যাচ্ছে তানিয়া তো বাণীর কাছে গিয়ে কাঁদছে আর বলছে, আমার মা কোথাও যাবে না। বাণী তখন তানিয়াকে শান্ত দিচ্ছে আর বলছে, তানিয়া এমন করলে হবে কি? তোমার মা তো একজন ফাইটার, কোনো সমস্যার মুখে পড়লে তোমার মা কখনো হারে না, আর আমার মাম্মার মতো একজন ফাইটার না, ওই জন্য বলছি সাহস রাখবে, ভয় পাবে না। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে, আমি যেটা বললাম কি সেটা কিন্তু মাথায় রাখবে, আমি এক্ষুনি উকিল নিয়ে যাচ্ছি, কারা আমাদের সঙ্গে এমন ষড়যন্ত্র করছে তাদেরকে একদম ছাড়বো না। তখনই ওখানে সাথী চলে আসে। সাথী এসে বলে, এখানে এত পুলিশ কেন? নয়নতারা তখন মজা করতে করতে বলে, ওই কিছু না, ওই ডাকাত রানীকে পুলিশরা তুলে নিয়ে যেতে এসেছে। সাথী তো পুরো অবাক, বলছে কেন? মৌলি তখন সরাসরি বলে, কেন? আমার মাকে খুন করার অপরাধে। সাথী তো পুরো রেগে যায় আর বলছে, মৌলি তুমি এসব কিসব বাজে বাজে কথা বলছো? অনিরুদ্ধ তখন বলে, মা আমি বাণীর কিচ্ছু হতে দেব না, আর মাসিমণিরও না, তুমি চিন্তা করো না। তখন বাণী বলছে সাথীকে, মাসিমণি আপনি কিচ্ছু চিন্তা করবেন না, শুধুমাত্র আমার মাম্মামকে একটু দেখে রাখবেন। তখনই ওখানে বিদ্যুৎ চলে আসে আর বিদ্যুৎ নাটক করতে করতে বলে, কোথায় আমার মাম্মি, কোথায়? মাম্মির জন্য আমি পুজো দিয়ে এসছি। বিদ্যুৎ তো এবারে ওখানে অনেক পুলিশ দেখে বাণীকে জিজ্ঞাসা করে, বলে, এই বাণী কি ব্যাপার? এই পুলিশগুলো মনে হচ্ছে তোকে ধরে নিয়ে যেতে এসেছে, কি হয়েছে বলতো? বাণী তখন রেগে মেগে বিদ্যুৎকে বলে, সেই কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। বিদ্যুৎ তো এবার নাটক করা শুরু করে দিয়েছে আর বলছে, তুই যদি না বলিস তাহলে কি হবে? আর তুই যদি গারদে চলে যাস আমার মাম্মামের কি হবে? বিদ্যুৎ তো এবার তানিয়ার হাত ধরে আর বলে, চলো তো তানিয়া, তুমি আজ থেকে আমার সঙ্গে থাকবে। বাণী তো এবার তানিয়ার থেকে বিদ্যুতের হাতটা ছাড়ানোর চেষ্টা করে। বিদ্যুৎ তো এবার জেদ ধরে থাকে, তানিয়াকে আজকে নিয়েই যাবে। সাথী তো তখন বিদ্যুৎকে বলে, তানিয়া এখান থেকে কোথাও যাবে না, ওর বাবা রয়েছে, ওর মিষ্টিমা রয়েছে, সকলে ওকে দেখে নেবে, তোমার এখানে কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে বেরো। ঠিক তখনই দেখা যাচ্ছে বাণী আর বিদ্যুতের ঠেলাঠেলিতে বিদ্যুৎ ছিটকে গিয়ে একটা ক্যাটারের গায়ে পড়ে। ক্যাটার তো একটা গরম খাবার নিয়ে যাচ্ছিল, খাবারটি বিদ্যুতের গায়ের ওপর এসে পড়ে। বিদ্যুৎ তো ওখান থেকে পাই পাই করে ছুট মারে। তো তখন সাথীকে বলে, দেখলেন তো মাসিমণি পরিস্থিতিটা কেমন, একটু মাম্মামকে দেখে রাখবেন। আর শুধু বাইরে কেন, বাড়িতেও তো কিছু লোকজন আছে যে মাম্মামকে ক্ষতি চায়, মাম্মামকে একটু দেখে রাখবেন। আমি কিন্তু অনেকটা চিন্তা বুকে করে নিয়ে এখান থেকে যাচ্ছি। সাথী তখন কাঁদতে কাঁদতে বলে বাণীকে, বাণী নিজেকে একটু দেখে রেখো, সাবধানে থেকো। তখন অফিসার দেখা যাচ্ছে বাণীকে ওখান থেকে নিয়ে চলে যায়। সাথী তখন তানিয়াকে বলে, তানিয়া সোনা, আমরা একটু ঈশানীর কাছ থেকে ঘুরে আসি চলো। অপরদিকে দেখা যাচ্ছে ঈশানী তো বেঁচে আছে এখনো, আর মনে মনে বলছে, আমি সমস্ত কিছু শুনতে পাচ্ছি, আমিও তো এখনো বেঁচে আছি, তো বাণীর এখানে কোনো দোষ নেই, আমাকে কি এমন খাওয়ানো হয়েছে? আমি চোখ কেন খুলতে পারছি না, আমি এখন নড়তে পারছি না কেন? কেউ একটু বাণীকে বাঁচাও। অপরদিকে দেখা যাচ্ছে মৌলিক মনে মনে শয়তানি ফাটছে, আর 24 ঘন্টা সময় আছে, এর মধ্যে মাকে মেরে বাণীর ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দেব, তারপর সমস্ত সম্পত্তি এই মৌলি রয়ের। অপরদিকে দেখা যাচ্ছে পুলিশ বাণীকে থানায় ধরে নিয়ে এসছে। অফিসার বাণীকে জিজ্ঞাসা করছে আর বলছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বাণী তখন বলছে, বলুন। অফিসার তখন জানাচ্ছে, ওই ঈশানী রয়কে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল সেই ইঞ্জেকশনটা কি ছিল?
বানি তখন বলছে আমি যে ইঞ্জেকশনটা ওনাকে দিয়েছিলাম সেই ইঞ্জেকশনটা নিজের থেকে দিইনি, এটা ডক্টরের রেকমেন্ড করা ছিল। অফিসার তখন বলছে কোন ডাক্তার আর সেই পেশেন্টটা কোথায়? বানি তখন জানায় ডক্টর নীলকণ্ঠ রায়, উনি কিন্তু সবটা দেখেই দিয়েছিলেন। আমি তো বলছি ওই ইঞ্জেকশনটা আমি দিতে চাইনি, ওই ইঞ্জেকশনটা ডাক্তার রিকমেন্ডে। অফিসার তখন বলছে আপনি ওই ইঞ্জেকশনটা কোথা থেকে দেওয়া শিখলেন? উনি তখন বলছে আমি পরিস্থিতির চাপেই সমস্ত কিছু শিখেছি, আমি কিন্তু কারোর ক্ষতি করব বলে এসব শিখিনি। অফিসার তখন বলে আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই এমন কিছু হয়েছে। বানি তখন সরাসরি জানাচ্ছে শুধু অভিযোগ করলেই তো সমস্ত কিছু প্রমাণিত করা যায় না, আর ঈশানী রয় তো আমার মা, আমি আমার মাকে কেন ক্ষতি করতে চাইবো? অফিসার মনে তখন প্রশ্ন জাগে, বলে ঈশানী রয় তো আপনার মা নয়, মৌলি রয়ের মা, তাহলে আপনার মা হলেন কি করে? বানি তখন সরাসরি জানাচ্ছে যে দেখুন এই সময় আপনার প্রশ্নের উত্তর সরাসরি আমি দিতে পারবো না। অফিসার তখন জানাচ্ছে দেখুন আপনার চাওয়া বা না চাওয়াতে এখন কিন্তু কোনো যায় আসবে না, কারণ কেসটা খুব সিরিয়াস। বানি তখন বলে দেখুন এই পরিস্থিতিতে আপনারা আমার পরিবারের পাশে থাকবেন, আমার মায়ের পাশে থাকবেন, আর এই পরিস্থিতিতে আমার বিশেষ করে আমার মায়ের পাশে থাকা উচিত। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার মায়ের কাছে যাওয়া এখন খুব দরকার। অফিসার তখন জানাচ্ছে না না, মেডিকেল রিপোর্ট যতক্ষণ না আসবে আপনাকে আমরা ছাড়তে পারবো না। বানি তো অবাক, বানি বলছে কি বলছেন অফিসার, আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মা কে আমি মারবো? মেয়ে হয়ে মাকে কেন মারবো? স্যার তো বানির কোনো কথা শুনছে না। দেখুন আপনার কোনো কথা এখন এখানে ভ্যালু দেওয়া হবে না, কারণ এটা পুলিশ স্টেশন, আমরা যখন চাইবো আপনাকে তখন ছাড়বো। বানি তো এবার ইমোশনাল ভাবে কথা বলে যে মায়ের এতদিন ভালোবাসা পাওয়ার জন্য আমি অস্থির হয়ে পড়েছিলাম, আর সেই মায়ের যখন আমি একটু ভালোবাসা পেলাম তখন আমি আমার মাকে মেরে ফেলতে যাব? আজকে যদি আমার মায়ের সত্যি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। স্যার তখন বলে দেখুন আপনার এই ইমোশনাল কথাবার্তাগুলো শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু আমাদের তো এসব কথা শুনে কোনো কাজে লাগবে না। সব কথা বলে অফিসার তো ওখান থেকে চলে যায়। বাণীর তো এখন সন্দেহ হচ্ছে, বলে গুরুদেব বলেছিলেন এই ষড়যন্ত্রের পিছনে বাড়ির কারোর হাত থাকতে পারে, কিন্তু বাড়ির কে এমন ক্ষতি করতে পারে? তাহলে কি মৌলি আর ঠাম্মি ওরা কি দুজনেই ষড়যন্ত্রটা করেছে? আমাকে কি ইচ্ছাকৃতভাবে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে? এখন কিচ্ছু করা যাবে না, এখন কোনো সিদ্ধান্তে নেওয়া যাবে না, কিন্তু যাই হয়ে যাক না কেন আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। এবার বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মৌলি থানায় চলে এসেছে, এসেই মাত্রে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে দিয়েছে বাণীকে। বলছে তুমি হতে মমকে আজকে মেরে ফেলেছো বাণী। বাণী তো কথাটা শুনেই খুব ঘাবড়ে যায় আর বলছে না এটা হতে পারে না, আমার মা এখনো বেঁচে আছে। মৌলি তখন বলে তুমি চুপ করো, একদম চুপ করো, মরা কান্না একদম জুড়বে না, নিজের হাতে বিষ ইঞ্জেকশন দিয়ে এখন নাটক করছো। বাণীও তখন চিৎকার করে বলছে চুপ কর মৌলি, মাকে আমি যে ইঞ্জেকশনটা দিয়েছি না শুধুমাত্র মাকে বাঁচানোর জন্য। মৌলি তো তখন নাটক করা শুরু করে দিয়েছে আর বলছে দেখো বাণী, তোমার এসব নাটক এখানে চলবে না, আমি জানি তুমি আমার মমকে খুন করেছো। বাণী তো তার নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না, সঙ্গে সঙ্গে গিয়ে মৌলির গলাটা টিপে ধরেছে, বলছে তুই কি করেছিস বল আমার মার সঙ্গে, বল তুই কি করেছিস? আমি জানি তুই হতেই আমার মাকে শেষ করে ফেলেছিস, তুই বল কি করেছিস। এবার তো দেখা যাচ্ছে সমস্ত পুলিশ অফিসার ওখানে চলে আসে, এবার ওখানে একটা মেয়ে পুলিশ অফিসার এসে বাণীকে ছাড়ায়। অফিসার তো এসে বাণীকে বলছে এসব কি করছেন আপনি? বাণী তো তখন কাঁদতে কাঁদতে চিৎকার করে অফিসারকে বলছে বলুন না অফিসার আমার মার কিছু হয়নি তো। অফিসার তখন বলছে রিপোর্ট আসার পর জানা গেছে ঈশানী রয় মারা গেছে, আপনি যে ইঞ্জেকশনটা দিয়েছেন তার ফলে ঈশানী রয়ের মৃত্যু ঘটেছে। কথাটা শুনেই তো বাণীর যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কাঁদছে আর চিৎকার করে বলছে না না এটা হতে পারে না, আমার মা ঠিক আছে। মৌলি তখন চিৎকার করে বাণীকে বলছে না মা আর ঠিক নেই, মা আর বেঁচে নেই, তার জন্য দায়ী তুমি বাণী, আর তোমাকে এমন একটা শাস্তি দেব না সারা জীবন মনে রাখবে, আমি তোমাকে ফাঁসিতে ঝোলাবো। এই বলে তো মৌলি রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে ঈশানী কি সত্যিই মারা গেছে? আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন।